জুলাই শহীদ দিবসে বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা। আবু সাইদের স্মৃতি রক্ষার উদ্যোগে গতি ফেরানোর দাবি সহযোদ্ধাদের। সকাল থেকেই সমাধিতে দোয়া মোনাজাত। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৪৪টি স্লুইস গেটের বেশিরভাগই অচল, পাম্পিং মেশিনও অকার্যকর। জবাব এড়িয়ে গেছে উত্তর সিটি, সচলের আশ্বাস দক্ষিণের। কক্সবাজারে বন্যার পানি নামলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। সাগরে লঘু চাপে উপকূলে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। রথযাত্রা উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় রাজধানীর স্বামীবাগ মন্দিরে আনুষ্ঠানিকতা। বিকেলে বিভিন্ন সড়ক ঘুরে রথযাত্রা পৌঁছাবে ঢাকেশ্বরীতে। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল আরেফিন। ২৪-এর ছাত্র জনতার আন্দোলনে রংপুরের আবু সাইদ হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম মুখ। তার মৃত্যুর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। শিক্ষার্থীদের কর্মসূচি দাবানলের মতো ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। তবে মৃত্যুর ২ বছরের মাথায় সাইদের স্মৃতি রক্ষায় অন্তর্বর্তী সরকারের সময় নানা উদ্যোগ নেওয়া হলেও সেসব প্রকল্পের তেমন কোনো অগ্রগতি নেই। নিজ ক্যাম্পাসে আবু সাইদের স্মৃতি উপেক্ষিত হওয়ায় ক্ষোভ সহযোদ্ধাদের। আরও জানাবেন মোকাররম হোসাইন। আবু সাইদের কবরের আশপাশে রোপণ করা বৃক্ষেরা ডালপালা মেলেছে, পত্রপল্লবের রং হতে শুরু করেছে গাঢ় সবুজ। তবে সন্তানহারা পিতার মনে যে হারানোর বেদনা, শোকাতুর চাহনি, তার কি কোনো রং হতে পারে? এমন প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো পুত্রের সমাধির দিকে অপলক মকবুল হোসেন। প্রিয় সন্তান আবু সাইদকে হারানোর ৭৩০তম দিনে এখনও তার সঙ্গী কেবলই আক্ষেপ। জনগণ, সরকার পয়সা করি যাই কিছুই দেখ, কিন্তু ছেলে হারানোর কারণে আমার কোনো আত্মা ঠান্ডা হলো। জীবন বিলিয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রেরণা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হয়ে উঠেছিলেন জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি। এই মাটির ঘর কিংবা নিভৃত এই পাড়া, গ্রাম থেকে হাতে গোনা যে কয়েকজনকে ঘিরে চওড়া হচ্ছিল এখানকার মানুষের স্বপ্ন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ আবু সাইদ। আমার হলো চল গেছে, হোক যে আমার চল সবার তেনেরা আছে, সবার স্বপ্ন পূরণ হচ্ছে, আমার ছেলে দুনিয়ার নাই, এটাই আমার দুঃখ। আমরা চাই জুলাইয়ের সকল শক্তি একত্রিত হয়ে বাংলাদেশের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য একসাথে কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন এবং শেখ হাসিনার পলায়নের পর অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে আবু সাইদের সমাধিতে পরিদর্শন কিংবা পরিবারের সঙ্গে সাক্ষাৎ যেন ছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং আমলা কিংবা সাংবিধানিক পদে থাকাদের অলিখিত নিয়ম। তবে জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতেই সেই স্মৃতি অনেকখানি ফিকে হতে শুরু করেছে। এমন অনেকগুলো আক্ষেপের বাস্তবতা পুঁজি করে আবু সাইদের খুনিদের ফাঁসির রায় কার্যকরের জন্য অপেক্ষা করছে তার পরিবার। একই সঙ্গে আবু সাইদের স্মৃতি রক্ষায় তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিশ্রুতির ফুলঝুরি, সেই প্রকল্পগুলোরও নেই দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি। এদিকে আবু সাইদের স্মৃতি বিজড়িত বিদ্যায়তন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার নামে যে স্থাপনা হবার কথা ছিল, সেগুলোর নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। বিশ্ববিদ্যালয়ের যেই ফটকে পুলিশের গুলিতে নিহত হয়েছেন শহীদ আবু সাইদ, সেখানে নির্মাণ হবার কথা ছিল দৃষ্টিনন্দন তোরণ ও জাদুঘর। ভিত্তিপ্রস্তর স্থাপন হবার বছর পেরুলেও এখনও শুরুই হয়নি কাজ। হল নির্মাণের ঘোষণা হলেও আটকে আছে প্রতিশ্রুতির ফাইলে। আড়ম্বরপূর্ণ আয়োজনে বইমেলা হবার কথা থাকলেও দ্বিতীয় বর্ষে এসেই ফিকে হয়ে যায় সেই আয়োজনও। নিজ ক্যাম্পাসে আবু সাইদের স্মৃতি উপেক্ষিত হওয়ায় ক্ষোভ সহযোদ্ধাদের। এমনিতেই উত্তরবঙ্গ তথা রংপুর চরম বৈষম্যের শিকার। যিনি বৈষম্যের বিরুদ্ধে এভাবেই বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন, তার সাথেই এ ধরনের তাকেই উপেক্ষিত করা হচ্ছে, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। বর্তমান সরকার বেশি দিন হয় নাই, খুব 3 মাস থেকে 4 মাস হয়েছে। তো আমরা তাদের প্রতি এটা আশ্বাস রাখি, তারা দ্রুততম সময়ে এটা কাজগুলা
করবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের যে স্মৃতিটা রক্ষা করবে। তবে এমন দাবির সঙ্গে দ্বিমত বেগম রোকেয়ার উপাচার্যের। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া প্রকল্পের দরপত্র প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়নে সরকারের একাধিক সংস্থার সংশ্লিষ্টতাকে বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার কারণ বলছেন তিনি। এছাড়া আবু সাঈদ হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের বহিষ্কার করা হয়েছে জানিয়ে আবু সাঈদের স্মৃতিবিজড়িত প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস উপাচার্যের। প্রশাসনিক যে স্টেপগুলো আছে, স্টেপগুলো আমাদের ওভারকাম করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায়বদ্ধতা না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা সবসময় তাদেরকে দাবি করতেছে, ইউজিসিকে, শিক্ষা মন্ত্রণালয়কে, যথাযথ কর্তৃপক্ষকে। 2024-এর 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে জীবন উৎসর্গের মধ্য দিয়ে আবু সাঈদ হয়ে ওঠেন আন্দোলনের প্রতীক। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত আবু সাঈদের ত্যাগ পরবর্তী প্রজন্মকে শানিত করবে জানিয়ে শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগের দাবি সহযোদ্ধাদের। মোকাররম হোসাইন, এখন, রংপুর। জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের ত্যাগের মহিমায় দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। নিজের ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী 6 শহীদের কথা স্মরণ করে লেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমনপীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। সে আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। বর্ষা শুরু হতে না হতেই নজিরবিহীন জলাবদ্ধতার কবলে পড়ল রাজধানী ঢাকা। এবার এমন সব এলাকা তলিয়েছে যেখানে আগে কখনোই পানি জমেনি, কিন্তু শহর জুড়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ড্রেন কিংবা শহরের পানি বের করতে নির্মাণ করা 44টি জলকপাট আর হাজার কোটি টাকা ব্যয়ে বসানো 7 পাম্পিং স্টেশন থাকা সত্ত্বেও কেন হলো এমন দশা? গেল 2 বছরে হয়েছে কি ড্রেন ক্লিন প্রকল্প? বর্ষা মোকাবেলায় কী পরিকল্পনাই বা ছিল নয়া নগরকর্তাদের? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন রাজু আহমেদ। ঢাকার নিচু এলাকায় বর্ষায় জলাবদ্ধতা চিরচেনা বাস্তবতা। তবে এবারের চিত্রটা ছিল একটু ভিন্ন। শুধু নিচু এলাকায় নয়, রাজধানীর যেসব এলাকায় আগে পানি জমতো না সেসব এলাকাও এবার ডুবেছিল বৃষ্টির পানিতে। প্রশ্ন উঠেছে, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকা খরচের পরও কেন এই বেহাল দশায় পড়তে হলো নগরবাসীকে? খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর জমে থাকা পানি নদীতে বের করে দেওয়ার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 44টি স্লুইস গেট আর 7টি পাম্পিং স্টেশন থাকলেও তা কাজে আসেনি। বছরের পর বছর রক্ষণাবেক্ষণ না করায় স্লুইস গেটগুলোর অধিকাংশই অচল। যেসব সচল সেগুলোর জন্য নেই পর্যাপ্ত জনবল। নজরদারির অভাবে দখলও হয়েছে বেশ কিছু স্লুইস গেট। বৃষ্টি হয়েছে, এটা যদি খোলা থাকতো তাহলে মনে হচ্ছে পানিটা সুন্দর দিকে নেমে যেত নদীতে। আমাদের এটা যখন কাজ হয় আমরা এখানে আসতে পারি না। বছরের পর বছর যাবত আমাদের এই জায়গাটা আমাদের আসার কোনো রাস্তা পাই না। এটা পুরাটাই দখল হয়ে রয়েছে। একই অবস্থা পাম্প স্টেশনগুলোরও। পানি সেচে ফেলার অধিকাংশ ভারী পাম্প মেশিনই যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে আছে। এই যেমন রাজধানীর গোরান চটবাড়ি এলাকার পাম্পিং স্টেশন। মোট 9টি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 70,000 লিটার পানি শহর থেকে তুরাগে ঠেলে দেওয়ার কথা থাকলেও বাস্তব সক্ষমতার পরিমাণ মাত্র 25,000 লিটার। 9টি পাম্পিং মেশিনের 3টি নষ্ট হয়েছে 2016 সালে, যা আজও অকেজো। এমনিতে ভালো আছে 5টার ভিতরে 4টা চলতেছে। আর নষ্ট আছে হচ্ছে 4টা। এছাড়া নতুন 6টির মধ্যে নষ্ট 1টি আর 1টি যান্ত্রিক জটিলতায় বন্ধ, যা এবারের জলাবদ্ধতায় উত্তর সিটির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ার বড় কারণ। একই দশা ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন কমলাপুর টিটিপাড়া পাম্পিং স্টেশনের। 3টি আধুনিক পাম্পিং মোটরের নষ্ট 2টি আর আগের 6টি পাম্পের মধ্যে সচল 4টি। সেটিও অকার্যকর হয়ে পড়েছে পলিথিন, বোতল ও বাসাবাড়ির বর্জ্যের কারণে। নষ্ট ছিল আগে, রিসেন্টলি আপনার ঠিক করা হয়েছে। ঠিক করার পরে আপনার এখানে যে ইয়াটা আছে সাবস্টেশনে সার্কিট ফল্ট করছে। ওই সার্কিটটা আপনার লাগাইলে টোটাল ক্লিয়ার। এদিকে সূত্রাপুর ও বাড্ডা কল্যাণপুর এলাকার পাম্পিং স্টেশনের গল্প একই। এখানে আছে 6টা মেশিন। 6টা চলে কয়টা? এখন চলতেছে আপনার 4টা।
দুইটা নষ্ট? হ্যাঁ, দুটা নতুন আসতেছে। ঠিক আছে, কতদিন ধরে দুইটা নষ্ট? কতদিন হয়েছে? একটা তো পুরো বছর তো হয়ে গেল। অন্যদিকে অভিযোগ আছে গেল 2 বছরে ড্রেন পরিষ্কার কার্যক্রম স্থবির হয়ে পড়ে, যা অল্প বৃষ্টিতে শহর তলিয়ে দিতে বড় ভূমিকা রেখেছে। সরকারের নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পরও গতি পায়নি কার্যক্রম। প্রশ্ন হলো, বর্ষা মৌসুমে কোনো প্রস্তুতি ছিল কি 2 সিটি কর্পোরেশনের? জলাবদ্ধতা নিয়ে এমন করুণ বাস্তবতার বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঢাকা উত্তর সিটির দায়িত্বরত কেউই। জানতে চাইলে প্রশাসকও এড়িয়ে যান এখন টেলিভিশনের প্রশ্ন। তথ্য না, আপনার বক্তব্যের জন্য আমি বক্তব্য তো আমি সরাসরি দিতে পারি। আপনার সকল ইনফরমেশন দিতে হবে। ও আমাকে মানে ডিটেইলস না দিলে তো আমি আপনার সাথে কি বিষয়ে কথা বলবো? তবে দক্ষিণ সিটি বলছে স্লুইস গেটের অধিকাংশই নষ্ট, নতুন আউটলেট তৈরি ও অচল পাম্প সচলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে 57টা সুইচ গেট পাইছি, কিন্তু এগুলা সবই নষ্ট, কোনোটা চালু নেই। এগুলা সচল হওয়ার জন্য আমরা কনসালটেন্ট নিয়ে করছি IWPM কে, নিশ্চয় ওয়াটার মডেলিং। তারা ফিজিক্যালি ভিজিট করছে, ভিজিট করে একটা রিপোর্ট দিছে আর কি। এখন এগুলো আমরা ঠিক করতে হবে আর কি। জনবল সংকট, দায়িত্ব অবহেলায় এই বর্ষায় নগর কি আবারও রূপ নেবে বুড়িগঙ্গায়, নাকি কোটি মানুষের ভোগান্তির আহাজারিতে হুঁশ ফিরবে উদাসীন নগরকর্তাদের, সেটি এখন দেখার অপেক্ষা। রাজু আহমেদ, এখন, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রাকে সামনে রেখে স্বামীবাগ ইস্কন আশ্রমে শেষ হয়েছে মঙ্গলযজ্ঞ ও বিশেষ পূজা অর্চনা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলযজ্ঞে বিভিন্ন উপাচার অর্পণ করে বিশ্বশান্তি, মানব কল্যাণ ও দেশের বর্তমান দুর্যোগ কবলিত জনগণের দ্রুত মুক্তি কামনা করেন পুরোহিতরা। একই সঙ্গে চলছে রথ সাজানো ও শোভাযাত্রার প্রস্তুতি। সকাল থেকে আশ্রমে জড়ো হতে শুরু করেছেন ভক্তরাও। আয়োজকদের ভাষ্য, বিকেল 3টার পর স্বামীবাগ ইস্কন আশ্রম থেকে শুরু হবে এবারের রথযাত্রা। রাজধানীর নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হবে ঢাকেশ্বরী মন্দিরে। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি। ভগবানের কাছে, জগন্নাথের কাছে প্রার্থনা করব এই যজ্ঞের মাধ্যমে যে জগন্নাথ যেন আমাদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে, কৃষ্ণ ভাবনাময় রাখে এবং আমাদেরকে সুস্থ রাখে। আমাদের জগন্নাথের কৃপা যাতে আমাদের উপর বর্ষিত হয় সেই প্রার্থনার জন্যই, এবং বিশ্বের সবাই যাতে জগন্নাথের কৃপা পায় এবং জগন্নাথের কৃপায় সবাই উদ্ধার পায়, এই জন্যে, শান্তির জন্যে আমরা এই যজ্ঞ অনুষ্ঠান করছি। রথযাত্রার আরও খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি শাহরিয়ার জামান পুলকের সঙ্গে। তিনি রয়েছেন স্বামীবাগ ইস্কন মন্দিরে। পুলক, কি আনুষ্ঠানিকতা এখন চলছে জানাবেন আমাদের। আরিফিন, আসলে সকাল থেকে আমি এখানে ছিলাম। প্রথমে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর, বিভিন্ন ধরনের মন্ত্র পাঠের পর আসলে যে যজ্ঞ পরিচালিত হয়েছিল এবং সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এবং এখন বর্তমানে যারা এখানে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু এখন বর্তমানে আরতির জন্য তারা অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর, আর 5 মিনিট পরে কিন্তু 12টা 20 মিনিটে এখানে আরতি প্রচলন করা হবে এবং এর পরে কিন্তু এখানে দুপুর 1টা নাগাদ সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অতিথিবৃন্দ যারা রয়েছেন, যারা আমন্ত্রিত, তাদের কিন্তু এখানে একটি বক্তব্য প্রদান করবেন। তারা সেখানে কিন্তু উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকার যে LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এরপরেই সেই অনুষ্ঠানের পরপরই কিন্তু এই যে আসল যে শোভাযাত্রা সেটি আসলে শুরু হবে। এবং আমরা যেটা শুনতে পেরেছি, জানতে পেরেছি, দুপুর 3টার মধ্যে আসলে সব ধরনের প্রস্তুতি শেষ করে যে রথযাত্রা সেটি কিন্তু আসলে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাবে। এবং এর আগে আমরা দেখেছি যে সকাল থেকে তারা বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে এই যজ্ঞের আনুষ্ঠানিকতা শুরু করে এবং এরপরে অগ্নি প্রজ্বলন এবং আহুতি প্রদান দিয়ে এরপর তারা দেবতার পূজা করে থাকেন। এবং যজ্ঞের আগে বা পরে ভগবান জগন্নাথ এবং বলরাম ও সুভদ্রার পূজা তারা করেছেন। এরপরেই আসলে তারা সেই পূজার মাধ্যমেই মঙ্গল ও শান্তির প্রার্থনা করেছেন। এবার আসলে এই যে এবারের যে পূজাটি করেছে তারা, সেই পূজায় বেশিরভাগই তারা বন্যা কবলিত এলাকায়, যারা দুর্যোগ প্রবণ এলাকায় যারা বাস্তুচ্যুত হয়েছেন কিংবা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য তারা কিন্তু বিশেষ প্রার্থনা
করেছেন। এরপরেই আসলে প্রসাদ বিতরণের মাধ্যমে সেই যজ্ঞের আয়োজন শেষ করে কিন্তু তারা এখন এখানে আরতি প্রদানের যে আনুষ্ঠানিকতা সেখানে কিন্তু এসে পৌঁছেছেন। এবং রথযাত্রার ক্ষেত্রে সেটি একটু বলে রাখতে চাই যে দুপুর 3টা নাগাদ কিন্তু এই যে রথে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। আমরা দেখেছি যে বাহিরে 3টি রথ তারা তৈরি করে রেখেছে, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কিন্তু মূর্তি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে। এবং এর মাধ্যমে কিন্তু এই যে শোভাযাত্রাটি রয়েছে সেই শোভাযাত্রার মাঝে পথেই কিন্তু তারা বিভিন্ন ধরনের যেসব ফলমূল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শস্য সেগুলো কিন্তু তারা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু প্রদান করে থাকে। এবং এই যে আষাঢ় মাসের যে দ্বিতীয় সপ্তাহ সেই সময় কিন্তু আসলে এই যে শোভাযাত্রাটি সেটি কিন্তু আসলে পালিত হয়ে থাকে। তো এই ছিল আরেফিন আমার কাছে বর্তমানে রাজধানীর স্বামীবাগ থেকে সর্বশেষ। স্বামীবাগ ইস্কন মন্দির থেকে আমাদের সঙ্গে রথযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক। পানি নেমেছে কিন্তু শেষ হয়নি কক্সবাজারের মানুষের দুর্ভোগ। এক সপ্তাহের ভয়াবহ বন্যা রেখে গেছে ধ্বংসস্তূপ, কান্না আর অনিশ্চয়তার দীর্ঘ ছাপ। এখন শুধু ত্রাণ নয়, দ্রুত পুনর্বাসন, কৃষি ও মৎস্য খাতে ক্ষতিপূরণ এবং স্বাভাবিক জীবনে ফেরার কার্যকর উদ্যোগই জেলার মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। মোহাম্মদ মোর্শেদের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারে বানের জলে ভেসে গেছে হাজারো মানুষের স্বপ্ন। বন্যার পানি নামতে শুরু করলেও এখন স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র। কোথাও ভেঙেছে সড়ক, সেতু ও কালভার্ট, কোথাও তলিয়ে নষ্ট হয় বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের অভিযোগ, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট কাটেনি এখনও। এদিকে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু হলেও জেলার বিভিন্ন দুর্গত এলাকায় এখনও ত্রাণের জন্য হাহাকার চলছে। প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার। যদিও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, তবে সুষম ও কার্যকর বন্টন নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও অসন্তোষ। নেতাদের নেতার দিয়ে নেতা এখানে যে গরমা 5 জন আছে, 5 জনের ফাঁসান দিয়ে অন্ধবাস আছে, হদ্দত আছে, আমার আল্লাহ বচন না ভাই বুড়াই ভাই আর এখন একখানা করে সামনে যাইতেছে, আর ডাক্কা মারি পহলে ফেলাই দিয়ে। এখন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা জানায়, বন্যায় তাদের ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট এবং মাছের ঘের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে তারা বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। বীজ ধান, হরমি শাক এগুলো আমাদের সব কিছু একেবারে বন্যার পানি ডুবে গেছে। জমিনের জ্বালাদার ভাঙেরা সব খাল মাদুল লামি গেছে। বাসাবাড়ি, অনেকের খামার নষ্ট হয়ে গেছে, অনেকের মনে করেন যে দোকানপাট নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। পাশাপাশি কৃষি, মৎস্য সহ অন্যান্য খাতের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। মূলত এই মুহূর্তে অমাবস্যার সময় সমুদ্রের পানি স্ফীত থাকে, আপনারা জানেন, যেটাকে তেজ কটাল বলা হয়, যার ফলে পানিটা নামতে সময় লাগতেছে। এই পানিটা নেমে গেলে আসলে সকল দপ্তর সংস্থার পক্ষ থেকে দ্রুত অ্যাসেসমেন্ট করাটা সুবিধা হবে। ত্রাণের কোথাও সংকট নাই, বিভিন্ন সরকারি দপ্তর, তারপরে বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবক, একটু আগে আমাদের কাছে চেম্বারের প্রতিনিধি আসছিলেন, হোটেল মোটেল মালিক সমিতি, তারা সব সংগঠনের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি পর্যায়ে পর্যন্ত ত্রাণ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় 4000 হেক্টর কৃষিজমি, 1613টি বসতবাড়ি এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাবে বসতবাড়ি, কৃষি, মৎস্য, সড়ক, সেতু, কালভার্ট, বেড়িবাঁধ সহ 7টি খাতে মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় 890 কোটি টাকা। এখন কক্সবাজার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় সকল মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে তীরে ফিরে এসেছে। পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবার সর্বশেষ পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, আজকে এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা দেখছেন সেটা আমাদের একটু জানাবেন।
আরিফিন, এই মুহূর্তের খবর হচ্ছে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই, এখন কিন্তু ঝড়ো হাওয়া এবং মেঘে মেঘে ভারী বৃষ্টিপাত হচ্ছে, আর সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং অমাবস্যা এবং এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে, এই দুয়ের সমন্বয়ে নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। আপনি দেখতেই পাচ্ছেন, আমি এখন রয়েছি আন্ধারমানিক নদের লঞ্চ ঘাট। এখানে কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে যে আন্ধারমানিক নদে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে তার বাস্তব চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানকার যে এই লঞ্চ ঘাটটি একদম সড়ক প্রায় 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে আছে, সে কারণে কিন্তু মানুষ চরম দুর্ভোগ মারিয়ে তারপরে ভ্যানে করে তারা কিন্তু লঞ্চ পল্টনে উঠছেন এবং এখান থেকে তারা লঞ্চ যোগে দুর্গম যে রাঙাবালি রয়েছে সেই রাঙাবালি চরে যাবেন। এবং এখানকার যে আমরা বেড়িবাঁধের বাহিরে খোঁজ নিয়ে দেখেছি যে বাহিরের যে সকল বসতি রয়েছে সে সকল বসতির আঙিনা এবং বাড়ি ঘর অর্ধনিমজ্জিত হয়েছে এবং অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্লাবিত হয়েছে। আমরা এখানকার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরছি। আপনারা দেখছেন যে যোগাযোগ ব্যবস্থায় কতটা প্রতিবন্ধকতা হলেই মানুষ নিরুপায় হয়ে এরকম ভ্যান যোগে যাত্রীরা পারাপার করেন। এবং আমরা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে যে এই লঘুচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলেছে। এবং বঙ্গোপসাগর উত্তাল থাকায় সে বঙ্গোপসাগরের ভিতরে যত মাছ ধরা ট্রলার ছিল সকল ট্রলার তারা কিন্তু জীবন ও সম্পদ রক্ষায় তারা নিরাপদ আশ্রয়ে মৎস্যবন্দর আলিপুর মহিপুরের শিববাড়িয়া যে পোতাশ্রয় রয়েছে সে আশ্রয়ে ফিরে এসেছেন। এবং নদ নদী উত্তাল থাকায় ক্ষুদ্র যে জেলে রয়েছে তাদের মাছ শিকার বন্ধ থাকায় তাদেরও জীবন এবং জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। এবং একই সঙ্গে যে এই বৈরী আবহাওয়ার কারণে শ্রমজীবী মানুষ তারাও কিন্তু অসহায় অবস্থায় পতিত হয়েছে এবং সমস্যা দেখা দিয়েছে। কৃষি অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে কৃষকদেরও মারাত্মক ক্ষতি হচ্ছে, কারণ ধারাবাহিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কৃষি যে সবজি ক্ষেত সেগুলো নষ্ট হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। আরিফিন, পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ, তিনি আমাদের জানাচ্ছিলেন আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। ঠিক একই তথ্য অর্থাৎ আবহাওয়ার খবর জানার জন্য আমরা এবার একটু বরগুনায় যেতে চাই। সেখানে আছেন সুজন আকন, তার কাছেও একই প্রশ্ন যে এই মুহূর্তে আপনার ওখানে অর্থাৎ বরগুনায় আবহাওয়ার কি অবস্থা দেখছেন আপনি? আরিফিন, আসলে গতকালকের জোয়ারের থেকেও কিন্তু আজকের যে এখন জোয়ার চলছে অর্থাৎ এখনও কিন্তু 1.5 থেকে 2 ফিট কিন্তু গতকালকের জোয়ারের থেকে বেশি পানি বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে এই যে জোয়ারের পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেলে কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য আতঙ্কের বড় কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর পার্শ্ববর্তী যেসব মানুষ বসবাস করে অর্থাৎ বেড়িবাঁধের বাইরেও কিন্তু কয়েক হাজার মানুষ বসবাস করে, তারা কিন্তু বেশ আতঙ্কে তারা দিন পার করে এই বৈরী আবহাওয়ার কারণে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত বরগুনায় কিন্তু প্রায় 1 লাখেরও বেশি মানুষ এই জেলে পেশার সঙ্গে জড়িত, যার কারণে এই বৈরী আবহাওয়া কিন্তু এর আগেও কিন্তু 1 সপ্তাহ ধরে কিন্তু বৈরী আবহাওয়া চলছিল। এর ভিতরে কিন্তু সতর্ক সংকেত নামিয়ে নেওয়ার পরে কিন্তু সমুদ্রে কিন্তু তারা মাছ শিকারের জন্য গিয়েছিলেন, তারা কিন্তু আবারও সেই বৈরী আবহাওয়ার কারণে তাদের আবারও ফিরে আসতে হয়েছে। এবং জেলা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী, তিনি কিন্তু জানিয়েছেন, সকালেই কিন্তু জানিয়েছেন যে তারা গতকালকে থেকে আজকেও তারা কিন্তু প্রত্যেকটি ট্রলারে কিন্তু আলাদা করে ফোন করে কিন্তু তাদের উপকূলে ফিরে আসার জন্য তাদের বলা হয়েছে। এবং তিনি বলেছেন যে বেশ কিছু ট্রলার কিন্তু এখনও সমুদ্রে অবস্থান করছে, তারা বলছেন যে আজকে তারা মাছ শিকার করে তারা সুন্দরবন সহ অন্যান্য যে এলাকা রয়েছে উপকূলীয় এলাকা সেসব এলাকায় কিন্তু তারা আশ্রয় নেবেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছে যে জেলেরাও কিন্তু জানিয়েছে যে সমুদ্র এখন বেশ উত্তাল রয়েছে, যার কারণে তারাও কিন্তু এমনিতেও সমুদ্রে তারা টিকতে পারছে না, যার কারণে তারা তীরে ফিরে আসতে হয়েছে। এই যে তীরে ফিরে আসা বারবারই কিন্তু এর আগে কিন্তু আপনি জানেন যে গত মাসেও কিন্তু শেষ হয়েছে যে 58 দিনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার পরে কিন্তু এখন কিন্তু ইলিশ শিকারের জন্য বেশ মৌসুম চলছে। সেই মৌসুমের কিন্তু এই বারবারই যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এই বরগুনার দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র দেশের সেই পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু অর্থনৈতিক একটি মন্দা ভাব আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পেয়েছি যে এর আগের বছরও কিন্তু
রাজস্ব ঘাটতি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই যে ইলিশের ভরা মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বেশ লোকসানের মধ্যে পড়ছেন জেলেরা এবং ট্রলার মালিকরা এবং তারাও কিন্তু বলছেন যে এই বারবারই বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু পর্যাপ্ত মাছ শিকার করতে পারছেন এবং এই উপকূলীয় যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পাশে যারা বসবাস করে বেড়িবাঁধের পাশে তারাও কিন্তু আতঙ্কের মধ্যে দিন পার করছে এই নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ার কারণে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ আবহাওয়ার খবর আমরা জানছিলাম বরগুনা থেকে সুজন আকন তিনি জানাচ্ছিলেন। সমসাময়িক বিষয়ে সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। তো তাতে করে আমাদের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছে। আমরা এখন চেষ্টা করছি, কিছুদিন সময় লাগবে, কয়েক বছর সময় লাগবে, যাতে করে আমাদের সন্তানরা এই জাতির ভবিষ্যৎ তারা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং একটা নলেজেবল, জ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকতে পারে সেরকম জাতি আমাদের বিনির্মাণ করতে হবে। তো সেই বিষয়ে আমরা আপোষহীন। জুলাই আন্দোলনের সময় যে পুলিশে ছাত্রদের যে মেরেছিল সেই ছবির সাথে সম্প্রতি যে আন্দোলন হয়েছে সেখানে মিলিয়ে ফেলা হচ্ছে যে পুলিশ আবারও ছাত্রদের মেরেছে। পুলিশকে আসলে আপনাদের কি নির্দেশনা দেওয়া ছিল? না, এগুলা কিছু ডিসইনফরমেশন। প্রকৃত ঘটনা, তথ্য, ছবি, ভিডিও আপনাদের সামনে আছে। এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উত্তেজনা সৃষ্টি করার জন্য কেউ কেউ হয়তো ব্যবহার করছে। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। মাননীয় মন্ত্রী, আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা জানি যে সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে বিদেশে কয়েকজন পলাতক আসামিকে বিদেশে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে। একবার হচ্ছে বেনজি, আর একটা হচ্ছে ভারতে যে ওসমান শরীফুল হাদি হত্যার আসামিরা। এই দুইজনকে আসলে দেশে ফেরানোর মন্ত্রের অগ্রগতি দুইজন না, ভারতে আছে তিনজন, আর আবুধাবি মানে ইউএইতে আছে একজন, চারজন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে যেটা ইউএর সাথে করা হয়েছে। তো সেগুলা আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাবো, তা আমরা চেষ্টা করছি। না, চিঠির জবাব তো ওনারা দিবেন না। ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা এই আসামিকে ফেরত দেওয়ার জন্য 30 দিনের মধ্যে আপনাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাই। যেটা ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তারা গ্রেফতার করেছে, সেটা তো গ্রেফতার হয়েছে, কিন্তু ফেরত প্রদানের জন্য আমাদের কিছু আইনানুগ প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো পাঠানো বলা হয়েছিল, পাঠাতে আমরা পাঠিয়ে দিয়েছি। 30 দিন সময় দিয়েছিল, আমরা 3 দিনের ভিতরে দিয়েছি। আর ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। তো ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় আগুনের ঘটনায় 10 জন দগ্ধ হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, এখন সেখানে কি অবস্থা? আগুনে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? গুরুতর কতজন দগ্ধ হয়েছে? তাদের কি শারীরিক অবস্থা? একটু বিস্তারিতভাবে সার্বিক পরিস্থিতিটা জানাবেন। আরিফিন, আগুনে 10 জনের মধ্যে কিন্তু 8 জনের অবস্থায় আশঙ্কাজনক এবং আমরা বান ইউনিটের যে প্রধান, বিভাগীয় প্রধান, তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে মোটামুটি 2 জনের প্রায় 95% শরীরে পুড়ে গেছে এবং বাকিদের মধ্যে 40, 50, 55, 60% এবং 8 জনের অবস্থাই খুবই খারাপ এবং তাদেরকে জরুরিভাবে আইসিইউতে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া দরকার। এবং এক্ষেত্রে তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যেন অন্তত পক্ষে 3-4 জনকে আইসিইউতে নেওয়া যায়। বাকিদের অবস্থাও খুব একটা ভালো না। তো এখানে দগ্ধ শ্রমিকদের স্বজনদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে সকাল আনুমানিক 9:30 থেকে 10টা নাগাদ
বোয়ালখালীর যে পশ্চিম গোমদুমডি ইউনিয়নের বানুরটেক পৌরসভা এলাকায় যে কনফিডেন্সের লবণ কারখানা, সেখানে কারখানায় জেনারেটর স্থাপনের কাজ চলছিল এবং পাশেই ছিল গ্যাস সিলিন্ডার, এবং তারা ধারণা করছেন যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বা লিক হয়েই এই দুর্ঘটনা ঘটেছে এবং শ্রমিকরা সেখানে বিকট শব্দে বিস্ফোরণের পরই শ্রমিকরা সবাই গুরুতর দগ্ধ হন এবং তাদেরকেই পরবর্তীতে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। তো যেহেতু এখানে আইসিইউর কিছুটা সংকট রয়েছে এবং তারা সংকট রয়েছে, তাই তাৎক্ষণিকভাবে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা যাচ্ছে না। তবে চিকিৎসকরা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে তাদের আসলে খুবই সংকটাপন্ন অবস্থা, তাই দুজনকে খুবই জরুরিভাবে আইসিইউতে নেওয়া দরকার এবং বাকিদেরও যেহেতু প্রায় 50 থেকে 60 বা 40% পুড়ে গেছে, তারাও কিন্তু আশঙ্কা মুক্ত নন এবং যতটুকু আমরা জানি যে আগুনে দগ্ধ রোগীদের ক্ষেত্রে আসলে 25 বা 20% উপরে পুড়ে গেলেই সেটা আসলে আশঙ্কাজনক অবস্থায় চলে যায় এবং আসলে কি কারণে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সেটা বিস্তারিত জানা যায়নি। যতটুকু আমরা জানতে পেরেছি যে ওই জেনারেটর স্থাপনের কাজ করার সময় বয়লার বা সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়টি আসলে আমরা জানতে পারি। তো এই ছিল আমার কাছে এখনকার মতো বোয়ালখালীতে যে লবণ কারখানায় অগ্নিদগ্ধ শ্রমিকদের সবশেষ খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাজেরা শিউলি। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর আবাসিক এলাকায় গাছ রোপণ করেন তিনি। বৃক্ষরোপণের সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেনাপ্রধান বলেন, বিভিন্ন সেনানিবাস এলাকায় 11,35,870টি চারা রোপণ করা হবে। আরও বলেন, বাংলাদেশে যত সেনানিবাস রয়েছে সেখানে গাছ সংরক্ষণও করা হয়। বনায়ন বৃদ্ধিতে এবছরও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এগারো লক্ষ 35-36 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। বাংলাদেশের যত সেনানিবাস আছে অথবা যেই সমস্ত জায়গায় সেনাবাহিনী আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সেখানে গাছ আর গাছ। আমরা খালি বৃক্ষ রোপণই করি না, বৃক্ষগুলোকে সংরক্ষণ করি, নার্চার করি। আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।